একটি সুখী পরিবার, যে পরিবারে রয়েছে 4 জন সদস্য, যে পরিবারের প্রত্যেকটি মানুষ একে অপরকে একটি অদৃশ্য ভালোবাসার বাঁধনে শক্ত করে বেঁধে রেখেছে। তাদের সংসারে হাজারো সমস্যা থাকলেও তারা হাসি মুখে সেই সব সমস্যার সমাধান করে চলেছে প্রতিদিন। আর এই পরিবারেরই একজন সদস্য, যার নাম ভরত, যে একটি সাধারণ দোকানের কর্মচারী হওয়া সত্ত্বেও প্রেমে পড়ে যায় একজন ডক্টর ম্যাডামের। কিন্তু তার মনে সবসময় একটি ভয় হতো, কারণ তার এমন একটি রোগ আছে যে রোগটির কথা যদি তার ভালোবাসার মানুষটি জেনে যায়, তাহলে কি সে তার সাথে সারা জীবন থাকবে? এইসব ভাবনার মাঝেই হঠাৎ করেই এই সুখী পরিবারে ভাঙন ধরতে শুরু করে। ধীরে ধীরে এক একজন করে এই পরিবারের সমস্ত সদস্য হারিয়ে যেতে থাকে। পড়ে থাকে শুধুমাত্র একজন, যে শারীরিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়লেও মানসিকভাবে ছিল ইস্পাতের থেকেও কঠিন। তো আজকে আমি এক্সপ্লেন করব ঠিক এরকম একটি হৃদয় বিদারক রোমান্টিক থ্রিলার মুভির নাম জেন্টলম্যান। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মুভিটি দেখা শুরু করুন। মুভির প্রথমে আমরা দেখতে পাই একটি গ্রামে একটি যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে হাজির হয়েছে সেই গ্রামের সকল গ্রামবাসী। আর ওই গ্রামবাসীদের মধ্যে একটি ছেলে মুখোশ পরে বসে বসে ওই যাত্রাপালা দেখছিল এবং ভয়ার্ত চোখে বারবার সে তার চারপাশটা দেখে নিচ্ছিল। এর মাঝেই সেখানে আরেকটি ছেলে আসে, যার নাম ভরত, যাকে দেখে মনে হচ্ছে সে কাউকে খুঁজছে। এরপর সে খুঁজতে খুঁজতে ওই মুখোশ পরা ছেলেটিকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গেই সে তাকে মারতে শুরু করে। মুখোশ পরা ছেলেটি তখন ভরতের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু পালাতে পারে না। ভরত তাকে তাড়া করতে করতে একটি নির্জন পরিত্যক্ত জায়গায় নিয়ে আসে, তারপর তাকে ইচ্ছে মতো ধোলাই করতে থাকে। এর মাঝেই ভরতের হাতের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। ভরত বুঝতে পারে যে তার হাতে আর বেশি সময় নেই, তাই সে ছেলেটিকে তাড়াতাড়ি করে মেরে বেহুশ করে ফেলে। আর তারপর একটা বড় লোহার শিকল তার পায়ে আটকে তালা মেরে তার পাশে শুয়ে পড়ে। একসময় রাতের আধার কেটে দিনের আলো ফুটে ওঠে। সেই মুখোশ পরা ছেলেটির জ্ঞানও ফিরে আসে, কিন্তু জ্ঞান ফেরার পর সে কিছুটা দূরে আরেকটি ছেলেকে পড়ে থাকতে দেখে তো পুরাই অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে এই ছেলেটিই তো কালকে আমাকে মেরে বেহুশ করে দিয়েছে, কিন্তু এইখানে এই অবস্থায় পড়ে রয়েছে কেন? ছেলেটি বেঁচে আছে না মারা গেছে সেটা দেখার জন্য সে তাড়াতাড়ি তার কাছে যেতে চায়, কিন্তু ভরতের কাছে সে যেতে পারে না, কারণ তার পায়ে তো শিকল দিয়ে বাঁধা। তাই সে প্রথমে পায়ের শিকলটা খোলার চেষ্টা করে। একসময় অনেক কষ্ট করে পায়ের শিকলটা খুলেও ফেলে। তারপর সে ভরতের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এই তুই কে? তুই আমাকে অযথা এত মারলি কেন? কিন্তু ভরত কোনো সাড়া দেয় না। ভরত বেঁচে আছে না মারা গেছে সেটাও সে বুঝতে পারে না। তাই সে তখন ভরতকে টানতে টানতে ওই পরিত্যক্ত বিল্ডিংয়ের উপরতলা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। আর ভরত গিয়ে পড়ে একটি ময়লার গাড়িতে। কিন্তু ময়লার গাড়ির ড্রাইভার তো জানে না যে তার গাড়িতে কেউ রয়েছে। তাই সে প্রতিদিনের মতো আজকেও সেই ময়লার গাড়ি নিয়ে যেখানে ময়লা ফেলা হয় সেখানে গিয়ে ময়লা ফেলে দিয়ে তার গাড়ি নিয়ে চলে যায়। সে জানতেও পারে না যে ময়লার সাথে সাথে সে আরও একজন ব্যক্তিকে এই ময়লার ভেতর ফেলে দিয়ে গেছে। কিন্তু এই ভরত কে, আর সে কেনই বা ওই মুখোশ পরা লোকটিকে তাড়া করছিল? আর তার এমন কি বা হলো যার কারণে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল? সেটা জানতে হলে আমাদের কিছুদিন পিছিয়ে যেতে হবে। আসলে এই ভরত একটি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, যার বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে। এখন সে তার বড় ভাইয়া ও ভাবির সাথে একই বাসায় থাকে, আর একটা পিচ্চি ভাতিজিও রয়েছে তার, যার নাম ভীরু। তবে ভরতের একটি আজব রোগ রয়েছে, যার নাম স্লিপিং বিউটি সিনড্রোম, অর্থাৎ বেশি ঘুমিয়ে থাকার সমস্যা। এই সমস্ত রোগীদের ঘুম অত্যন্ত বেশি হয়। তাদের 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা ঘুমাতেই হবে। আর এই রোগীরা যখন ঘুমিয়ে থাকে তখন যদি পৃথিবী ধ্বংস হয়েও যায় তবুও এরা কিছুই টের পায় না। তবে ভরত খুবই বুদ্ধিমান, তাই সে তার ঘুমের টাইমটা এমনভাবে সেট করে রেখেছে যে ঘুমের কারণে তার কাজের কোনো ব্যাঘাত হয় না। সে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমায়। আর ঘুমের টাইমটা যখন থেকে স্টার্ট হয় তখন তার রিস্ট ওয়াচে অ্যালার্ম বেজে ওঠে এবং বাকি 6 ঘন্টার মধ্যে কিছুটা সময় সে তার পরিবারকে দেয়। আর কিছুটা সময় সে একটি ছোট্ট ইলেকট্রনিক্সের দোকানে পার্ট টাইম হিসাবে কাজ করে। তবে মাঝে মাঝে কাজের যদি একটু বেশি প্রেসার থাকে বা কোথাও যদি সে আটকে পড়ে, বা ধরুন ঘুমের টাইম হয়ে গেছে কিন্তু সে বাসায় ফিরতে পারেনি,
তাহলে সেই ঘুমের টাইম যখন থেকে শুরু হচ্ছে তখন সে যেখানে থাকবে সেখানেই ঘুমিয়ে পড়ে। প্রথম প্রথম তার বড় ভাই আর ভাবির একটু সমস্যা হতো। ভরত তার ঘুমের সঠিক সময় বাড়ি ফিরতে না পারলে সে কোথায় ঘুমিয়ে আছে সেটা খুঁজতে খুঁজতেই তার বড় ভাই আর ভাবির রাত কভার হয়ে যেত। তাই তার বড় ভাইয়া একটা বুদ্ধি বার করে, যদি ভরত তার ঘুমের টাইমে বাসায় ফিরতে না পারে তাহলে সে তার মোবাইলে লোকেশন অন করে যেখানে আছে সেখানেই ঘুমিয়ে পড়ে। ভরতের বড় ভাইয়া ভরতের জন্য একটা অটো ড্রাইভারও ঠিক করে রেখেছে। যখন সে বাসায় ফিরে না তখন ওই অটো ড্রাইভার ভরতের মোবাইল লোকেশন ধরে সে যেখানে ঘুমাচ্ছে সেখানে যায়, তারপর তাকে তুলে অটোতে করে তার বাসায় নিয়ে আসে। আজকেও বিকেল 4টে বেজে যাওয়া সত্ত্বেও ভরতের এখনো ঘুম ভাঙেনি। তার বিকেল 5টায় কাজে যাওয়ার সময় সে প্রতিদিন বিকেল 4টেতেই ঘুম দিয়ে ওঠে। তাই তার পিচ্চি ভাতিজি এসে তাকে বলে, আঙ্কেল এবার তো উঠে পড়ো, আর কত ঘুমাবে? ভরতের ঘুম ভাঙে। ভরত তখন তার ভাতিজিকে জড়িয়ে ধরে একটু আদর করে। এর মাঝেই ভাবি এসে বলে, অনেক আদর হয়েছে, এবার যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো, খাবার রেডি হয়ে গেছে। ভরত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। এর মাঝেই সে যে দোকানে কাজ করে সেই দোকানের বস তাকে ফোন করে। ভরত বলে, গুড মর্নিং স্যার। বস বলে, এই এখন গুড মর্নিং না, এখন গুড ইভিনিং। যদি সূর্য জানতে পারে যে তুমি এই সময় গুড মর্নিং বলছো তাহলে সে নিজেকেই নিজে শেষ করে দিবে। ভরত বলে, স্যার বহু বছর হয়ে গেছে আমি সূর্য উদয় দেখিনি, তাই এক প্রকার সূর্য আমার জন্য মারাই গেছে। হয়েছে হয়েছে, আর লেকচার মারতে হবে না। আগে বলো যে কালকে তোমাকে যে ফাইলটা রাখতে দিয়েছিলাম সেই ফাইলটা তুমি কোথায় রেখেছো? ভরত বলে, স্যার টেবিলের ড্রয়ারে রাখা রয়েছে। বস বলে, ঠিক আছে, তা তুমি কি দোকানে আসবে নাকি আমার দোকানটা তোমার বাসায় নিয়ে যাব? না না স্যার, তার দরকার নেই, আমি 10 মিনিটের মধ্যেই চলে যাব। এই বলে ভরত ফোন কেটে দিয়ে কোনো রকম কিছুটা খাবার খেয়ে তার ঘুম কমানোর যে ওষুধটা খেতে হয় প্রতিদিন, সেই ওষুধটা খেয়ে বাসা থেকে বাইরে বেড়ানোর সময় তার বড় ভাইয়া বলে, এই নে 500 টাকা নিয়ে যা। ভরত বলে, না না ভাইয়া, তার দরকার নেই, আমি কাজ করি কিসের জন্য, আমি নিজের খরচা নিজেই চালিয়ে নেব। রমেশ বলে, এই টাকাটা তোর জন্য না, রাতে আমার ঘুম হয় না, তাই এই টাকা দিয়ে আমার জন্য ঘুমের ওষুধ কিনে নিয়ে আসবি। ভরতের ভাবি বলে, বাহ তোমরা খুব ভালোই আছো, এক ভাই ঘুম হয় বলে ওষুধ খায় ঘুম কমানোর জন্য, আর এক ভাই ঘুম হয় না বলে ওষুধ খায়। ভরত আর কিছু বলে না, সে রেডি হয়ে তার কাজের জন্য রওনা দেয়। আর দোকানের কাজ শেষ হয়ে যাওয়ার পর সে কোনো রকম বাসায় ফিরেই আবার ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে যখন তার বড় ভাইয়ের অফিস ছুটি থাকে তখন তারা যদি সপরিবারে একটু কোথাও ঘুরতে যায় বা শপিং করতে যায় আর বাসায় আসতে একটু লেট হয়ে যায় তাহলে ভরত রাস্তাতেই ঘুমিয়ে পড়ে। তারপর ভরতের বড় ভাই অনেক কষ্টে তাকে বাসায় নিয়ে আসে। আসলে তার বড় ভাই আর ভাবিও ভরতকে খুব ভালোবাসে। অন্যদিকে আমাদের আরেকটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম তপস্বিনী, যিনি একজন নিউট্রিশন বা ডায়েটিশিয়ান, অর্থাৎ যারা ডায়েট করতে চায়, যারা শারীরিকভাবে ফিট থাকতে চায় তাদের ইনি গাইড করে। এক কথা ইনি হচ্ছে একজন ডক্টর। তপস্বিনী নিজের শরীরের বিষয়ে খুবই সচেতন, তাই সে সকালে উঠে প্রথমে ব্যায়াম করে নেয় এবং তার জ্বালায় তার বাবাও ইচ্ছে মতো কিছুই খেতে পারে না। যদি সে একটু চা কিংবা কফি খায় তাহলেই তার মেয়ে এসে তাকে ধমকানো শুরু করে, বলে, বাবা চা বিড়ি পান সিগারেট এগুলি সবই এক প্রকার নেশা যেগুলো ধীরে ধীরে শরীরের ক্ষতি করে, তাই এগুলো তোমার একদমই খাওয়া চলবে না। আর তার মাকে বলে জোর করে তার বাবাকে সকালবেলা করলার জুস খাওয়াতে। বেচারা বাবা কি আর করে, শেষে বাধ্য হয়েই ওই করলার জুস খায়। এরপর তপস্বিনী রেডি হয়ে তার অফিসে চলে যায়। অন্যদিকে আমাদের আরও একজন ব্যক্তিকে দেখানো হয় যার নাম প্রকাশ। তিনি একটি হসপিটালের মালিক বা বস, এছাড়াও তিনি একজন বড় ডক্টর। তো আজকে প্রকাশ তার কলিগদের সাথে একটি মিটিংয়ে বসে জানায় যে অনেক মেয়ে রয়েছে যারা গর্ভধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, অর্থাৎ প্রতি মাসে গর্ভধারণের জন্য মেয়েদের যে ডিম্বাণু শরীরে উৎপন্ন হয় সেটা তাদের উৎপন্ন হয় না, আর এই কারণে তারা মা হতে পারে না। তাই কিছু মেয়ে সে জোগাড় করেছে যারা তাদের শরীরে উৎপন্ন হওয়া ডিম্বাণু দান করতে চায়। তাই প্রকাশের হসপিটালের একটি আলাদা ব্রাঞ্চ সেই ডিম্বাণুগুলো সংগ্রহ করে সুরক্ষিত করে রাখবে এবং যেসব মহিলারা মা হতে চায় তাদের এই ডিম্বাণুগুলোর সাহায্যে মাতৃত্বের স্বাদ তারা দিতে পারবে। তো প্রকাশের এই অভিনব উদ্যোগের কথা শুনে তার সমস্ত কলিগরা তাকে হাততালির মাধ্যমে উৎসাহ দিতে থাকে। অন্যদিকে তপস্বিনী তার এক বন্ধুর সাথে রেস্টুরেন্টে আসে। এদিকে ভরতের বড় ভাই আর ভাবির আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তাই তারাও সপরিবারে ওই রেস্টুরেন্টে আসে। আর তখন পিচ্চি ভীরু তার বাবা মাকে বলে, বাবা মা এই দেখো আমি তোমাদের জন্য একটা সুন্দর ছবি এঁকেছি,
এটা তোমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি গিফট দিব। ভীরুর মা বলে, খুব সুন্দর হয়েছে তোমার গিফট, কিন্তু তোমার আঙ্কেলকে তো এই ছবিতে দেখছি না। তখন ভীরু হাসতে হাসতে বলে, কেন তোমরা দেখতে পাচ্ছ না? তোমাদের ছবির পিছনে আঙ্কেল তো চুপচাপ ঘুমিয়ে আছে। এই কথা শুনে ভরত তো আর নিজের হাসি থামাতেই পারে না। আর ঠিক এই সময় রেস্টুরেন্টের বাইরে, যেখানে অনেক ভালো ভালো খাবারের ছবি দেওয়া রয়েছে, সেখানে একটি বাচ্চা ছেলে আসে আর সেই খাবারগুলোর উপরে নিজের হাত বোলাতে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে টাকার অভাবে খাবারগুলো খেতে পারছে না, কিন্তু তার এই খাবারগুলো খাওয়ার ভীষণ ইচ্ছে। আর এই দৃশ্য দেখে ভরতের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এদিকে তপস্বিনীও বাচ্চাটার দিকে লক্ষ্য করছিল। এরপর তপস্বিনী ওই রেস্টুরেন্টের একজন কর্মচারীকে বলে দেয় যে বাইরে যে বাচ্চাটি ওই খাবারের ছবিগুলোর উপর হাত বোলাচ্ছে, তাকে যেন ওই খাবারটি দিয়ে আসা হয়, টাকা সে পে করবে। অন্যদিকে ভরত আর একজন কর্মচারীকে ওই বাচ্চাটিকে খাবার দিয়ে আসতে বলে, আর খাবারের যা টাকা দাম হবে সে দিয়ে দিবে। দুজন কর্মচারী গিয়ে তখন ওই বাচ্চাটিকে খাবার দিয়ে আসে। আর তখনই তপস্বিনী ভরতের দিকে তাকায়, কারণ ভরতের এই কাজটি তপস্বিনীর ভালো লেগেছে। অন্যদিকে আরেকটি ছেলে, যে ছেলেটিকে ভরত মুভির প্রথমে তাড়া করে একটি নির্জন জায়গায় গিয়ে মারছিল, সেই ছেলেটি। এই ছেলেটির নাম হচ্ছে ঝনা। তো ঝনা একটি বাচ্চাদের পার্কের সামনে ঘোরাঘুরি করছিল, আর তখন সে একটি মেয়েকে দেখতে পায়। আর তারপর থেকে সে ওই মেয়েটিকে প্রতিদিন ফলো করতে থাকে এবং দূর থেকে তার ছবিও তুলে নেয়। এরপর একদিন নির্জন রাস্তা দিয়ে যখন মেয়েটি যাচ্ছিল, তখন ঝনা তার লোকজন নিয়ে ওই মেয়েটিকে তাদের গাড়িতে তুলে নেয়। আর তারপরে তাকে একটি নির্জন পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়। আর এই বিল্ডিং এই ডক্টর প্রকাশ তার লীলা খেলা চালায়। আসলে এই ঝনা হচ্ছে ডক্টর প্রকাশের লোক। সে এই প্রকাশের নির্দেশে বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী মেয়েদের তুলে নিয়ে এই বিল্ডিং এ নিয়ে আসে। আর তারপর প্রকাশ তাদের অতিরিক্ত মেডিসিন এবং ইনজেকশন দিয়ে তাদের শরীর থেকে বেশি করে ডিম্বাণু উৎপন্ন করে, আর সেই ডিম্বাণুগুলো চড়া দামে অন্যান্য দম্পতিদের কাছে বিক্রি করে দেয়। মেয়েগুলো ব্যথায় চিৎকার করলেও সেই আওয়াজ ওই পরিত্যক্ত বিল্ডিং এর বাইরে এসে পৌঁছাতো না, যেহেতু এটা আইনত অপরাধ। তাই সে তার এই লীলা খেলা চালানোর জন্য এরকম নির্জন একটি জায়গা বেছে নিয়েছিল। এদিকে আজকে ভরত যে ইলেকট্রনিক্সের শোরুমে কাজ করে, সেই শোরুমের বস তার সমস্ত কর্মচারীদের এক জায়গায় ডেকে তারপর জানায় যে এই বছর আমাদের এই ইলেকট্রনিক্স শোরুমটি অনেক ভালো পারফরমেন্স করেছে, আর এই পারফরমেন্সের পিছনে তোমাদের টিমের একজনের অনেক বেশি অবদান রয়েছে। ভরত জানে যে আর যারই যা অবদান থাকুক না কেন, তার কোনো অবদান নেই, কারণ সে তো সবসময় দেরি করেই কাজে আসে। তাই সে সবার পিছনে মুখ লুকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক এই সময় ওই শোরুমের বস বলে যে আমার এই ইলেকট্রনিক্সের শোরুমে এই বছর সবথেকে বেশি প্রোডাক্ট সেল যে মানুষটি করেছে, তার নাম হচ্ছে ভরত। সে দেরি করে কাজে আসতে পারে, তবে তার পারফরমেন্স খুবই ভালো। এই কথা শুনে ভরত তো পুরাই অবাক হয়ে যায়। তখন বস তাকে তার কাছে ডাকে। সবাই ভরতকে অভিনন্দন জানায়, আর এরপর এই বছরের সেরা অ্যাওয়ার্ড ভরতের হাতে তুলে দেওয়া হয়। আর ঠিক এই সময় ভরতের সাথে সেদিন রেস্টুরেন্টে দেখা হওয়া সেই মেয়েটি, অর্থাৎ তপস্বিনী, তাদের শোরুমে আসে এবং এসে দেখে যে ভরতকে তার কাজের জন্য সবাই প্রশংসা করছে এবং তাকে পুরস্কৃত করা হচ্ছে। তপস্বিনী ভরতের দিকে এক নজর তাকায়, আর এরপর সে ওই শোরুম থেকে বাইরে বেরিয়ে অন্য কোথাও চলে যেতে লাগলে ভরত তার বসকে বলে যে স্যার, আমাদের সেলিব্রেশনের জন্য একজন কাস্টমার এসেও ফিরে যাচ্ছে, আপনি এগুলো ধরুন, আমি ওই কাস্টমারটাকে নিয়ে আসছি। কিন্তু ভরত বাইরে গিয়ে দেখে যে তপস্বিনী একটি জুতোর শোরুমে ঢুকেছে। আর ভরতের তো তপস্বিনীকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, তাই সে তপস্বিনীকে ইমপ্রেস করার জন্য ওই শোরুমের একজন কর্মচারীকে আড়ালে নিয়ে তার ড্রেস খুলে নিজের গায়ে পরে নেয়। এরপর সে তপস্বিনীর কাছে এসে জিজ্ঞাসা করে, বলুন ম্যাডাম, আপনার কি লাগবে? তপস্বিনী তার মোবাইল থেকে একটি জুতোর ডিজাইন বের করে ভরতকে বলে যে এই ডিজাইনটি কি আপনাদের কাছে হবে? তখন ভরত বলে, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। তারপর সে একে একে ওই দোকানে থাকা সমস্ত জুতো চেক করে, কিন্তু ওই ডিজাইনের কোনো জুতোই পাওয়া যায় না। তবে তপস্বিনী যে ডিজাইনটা দেখিয়েছে, কিছুটা ওই ধরনের ডিজাইনের একটি জুতো সে এনে তপস্বিনীর পায়ে নিজের হাতে পরিয়ে দেয়। তপস্বিনী ভরতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর তারপর হাসতে হাসতে বলে যে আমি যে ডিজাইনের জুতোটি আপনাকে দেখিয়েছি, এই ডিজাইনটি সেই জুতোর মতো নয়, তাই এই জুতোটি আমার পছন্দ হচ্ছে না। ভরত তখন বলে, ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না, আপনি আপনার বাসার অ্যাড্রেসটি আমাকে দিয়ে যান, আমি আপনার জন্য ঠিক এই রকম জুতো আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিব। তপস্বিনী তখন সে যে ক্লিনিকে পেশেন্ট দেখে, সেই ক্লিনিকের অ্যাড্রেস দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর
ভরত তার ভাতিজি ভীরুকে নিয়ে তপস্বিনীর যেরকম ডিজাইনের জুতো পছন্দ সেই জুতো খুঁজতে বিভিন্ন জুতোর দোকানে যায়, কিন্তু কোনো দোকানেই সে ওই একই রকম ডিজাইনের জুতো খুঁজে পায় না। তাই সে বাধ্য হয়েই যারা জুতো তৈরি করে তাদের মধ্যে একজনের বাসায় সে যায় এবং সেই ব্যক্তিকে ভরত বলে যে সে ওই ব্যক্তিকে একটি জুতোর ডিজাইন দেখাবে এবং সেই রকম একটি জুতো তাকে বানিয়ে দিতে হবে। কিন্তু সেই ব্যক্তি ভরতকে জানায় যে সে কেবলমাত্র একটা জুতোর জন্য ওই ডিজাইন করে দিতে পারবে না, যদি সে অনেকগুলো জুতো বানানোর অর্ডার দেয় তাহলে সে বানিয়ে দিতে পারবে। ভরত তখন সেই লোকটিকে বলে যে এই জুতোটা যার জন্য আমি বানাতে চলেছি তাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আর তার এইরকম একটি জুতো পছন্দ, তাই সে আমাকে এই জুতোটি নিয়ে যেতে বলেছে। এই বলে ভরত ওই লোকটির কাছে অনুরোধ করে যেন সে এইরকম একটি জুতো বানিয়ে দেয়। সেই লোকটি ভরতকে বলে যেহেতু তুমি তাকে ভালোবাসো আর ভালোবাসার জন্য তুমি যখন জুতোটি বানিয়ে দিতে বলছো তখন আমি তোমাকে এইরকম জুতো বানিয়ে দিব। এরপর ভরত জুতোর দোকানে ওই ডিজাইনটি দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন একজন ডেলিভারি বয় ভরতের বাসায় আসে এবং তার ভাবির কাছে জুতোটা দিয়ে চলে যায়। ভরতের ভাবি ধীরে ধীরে জুতোর বাক্সটি খুলে দেখে যে একজোড়া জুতো। সে এই জুতো জোড়া দেখে তো পুরাই অবাক হয়ে যায়। সে তার স্বামীকে জিজ্ঞাসা করে যে তুমি এই জুতো কার জন্য অর্ডার দিয়েছো? এইরকম জুতো তো আমার পছন্দ না, আর সেটা তো তুমি ভালোভাবেই জানো। তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছো, তাই তো? আর তাকেই এই জুতোটা গিফট দিবে বলে অর্ডার দিয়েছো। রমেশ তার স্ত্রীকে কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ সে তো জানেই না যে জুতোটা কে অর্ডার দিয়েছে। তাই তাদের মধ্যে ঝামেলা যখন চরম পর্যায়ে তখন ভীরু সেখানে এসে বলে যে এই জুতোটি আঙ্কেল অর্ডার দিয়েছে। এই কথা শোনার পর ভরতের ভাবি আর ভাইয়া মনে করে যে ভরত হয়তো ঘুমের ঘোরে ছেলেদের জুতো অর্ডার করতে গিয়ে মেয়েদের জুতো অর্ডার করে দিয়েছে, তাই তারা জুতোটি রেখে দেয়। পরদিন ভরত সেই জুতো নিয়ে তপস্বিনীর ক্লিনিকে যায়। তপস্বিনী তার পছন্দের জুতো জোড়া দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন ভরতকে বলে যে আমি এই ডিজাইনের জুতো অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আর আপনি শেষমেশ আমার জন্য জুতো জোড়া নিয়েই আসলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ভরত তখন তপস্বিনীকে বলে যে আমি জুতোটি আপনাকে একবার পরিয়ে দেখব যে আপনার পায়ে সঠিকভাবে ফিট করছে কিনা। যদি ফিট না করে তাহলে এর থেকে বড় সাইজের জুতো নিয়ে এসে দিব আপনাকে। তপস্বিনীও ভরতের কথায় রাজি হয়ে যায় আর এরপর ভরত নিজের হাতে তপস্বিনীকে জুতো জোড়া পরিয়ে দেয় এবং সে লক্ষ্য করে যে জুতো জোড়া তপস্বিনীর পায়ে পুরাই ফিট হয়ে গেছে। কিন্তু সে এটা লক্ষ্য করতে পারে না যে একজন ডক্টর একটি সামান্য দোকানের কর্মচারীর প্রেমেও পড়ে গেছে। তো এরপর থেকে তপস্বিনীর আর ভরতের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তারা বিভিন্ন জায়গায় সময়ও কাটাতে থাকে। একসময় তাদের এই বন্ধুত্বের সম্পর্ক গড়িয়ে প্রেমের সম্পর্কে রূপান্তরিত হয়। আর তারপর সে তার ভাইয়া আর ভাবির সঙ্গেও তপস্বিনীর পরিচয় করিয়ে দেয়। তপস্বিনীও ভরতের মতো ভীরুকেও খুব ভালোবাসে, তাই তারা মাঝে মাঝে ভীরুকে নিয়েও ঘুরতে বের হয়। তবে তপস্বিনী প্রায় লক্ষ্য করে যে সে যখন ভরতের সঙ্গে ফোনে কথা বলে তখন মাঝে মাঝেই ভরতের কাছ থেকে সে কোনো রেসপন্স পায় না। হঠাৎ করেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে না যে কি কারণে এটা হচ্ছে। এদিকে ভরত ফোনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ে সেটা তো সে নিজেও জানে না। তো একদিন ভরত তাকে যে ডক্টর চিকিৎসা করে, অর্থাৎ তার যে রোগটি আছে সেই রোগের যে ডক্টর চিকিৎসা করে তার কাছে যায়, কারণ তার প্রতি মাসে ডক্টরের কাছে চেক আপ করতে আসতে হয়। ডক্টরের কাছে আসার পর ভরত ডক্টরকে জিজ্ঞাসা করে যে স্যার আমি কবে সম্পূর্ণ ঠিক হয়ে যাব। তখন ডক্টর তাকে জানায় যে ট্রিটমেন্ট ঠিকঠাক চললে সে একদিন অবশ্যই ঠিক হয়ে যাবে। তো ডক্টরের সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পর ভরত খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে থাকে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তার ঘুমের টাইম শুরু হয়ে যাবে। আর ঠিক এই সময় তপস্বিনীও তার ক্লিনিক থেকে বাসার দিকে ফিরছিল। আর সে বাসায় ফেরার সময় কিছু গুন্ডা তার রাস্তা আটকে দাঁড়ায় এবং তার স্কুটির চাবিটি তারা জোর করে কেড়ে নেয়। তপস্বিনী তখন খুব ভয় পেয়ে যায়। সে তখন ওই গুন্ডাদের বলে যে স্যার প্লিজ আমার স্কুটির চাবিটা দিয়ে দিন, আমাকে বাসায় ফিরতে হবে। কিন্তু গুন্ডারা তার কোনো কথাই শোনে না। তারা বলে যে তুমি দেখতে তো খুবই কিউট, আর এইরকম কিউট মেয়ে আমাদের সামনে দিয়ে চলে যাবে সেটা তো মানা যায় না, তাই আমাদের সঙ্গে তোমার একটি সেলফি তুলতে হবে। তবে তপস্বিনী তাদের কথায় রাজি হয় না। সে তখন বলে যদি আপনারা এরকম করেন তাহলে আমি কিন্তু পুলিশকে কল দিব। আর এই কথা শুনে গুন্ডারা হাসতে শুরু করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে ওই রাস্তা দিয়েই ভরত যাচ্ছিল। তখন তপস্বিনী ভরতকে দেখে ফেলে। তারপর সে চিৎকার করে ভরতকে ডাকতে থাকে। এদিকে ভরতের তো ঘুমের সময় হয়ে গেছে, তাই সে মাতালের মতো টলতে টলতে তপস্বিনীর কাছে আসে। তপস্বিনী ভরতকে পুরো ব্যাপারটা জানালে ভরত সেই গুন্ডাগুলোর কাছে গিয়ে অনুরোধ করে চাবিটি দিয়ে দিতে। কিন্তু সেই গুন্ডারা ভরতকে বলে যে তপস্বিনী যদি তাদের সাথে একটি সেলফি তোলে
তাহলেই তারা চাবিটি দিয়ে দিবে। ভরত তখন তপস্বিনীর কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে তুমি প্লিজ ওদের সাথে একটা সেলফি তুলে নাও, তাহলে ওরা তোমার চাবিটি দিয়ে দিবে। তপস্বিনী তখন ভরতের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে ভেবেছিল যে ভরত হয়তো তাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিবে, কিন্তু উল্টে সেই ওই গুন্ডাদের সাথে তার সেলফি তুলতে অনুরোধ করছে। তপস্বিনী যখন বুঝতে পারে যে এই ভরতের দ্বারা আর কিছুই হবে না, তখন সে বাধ্য হয়েই গুন্ডাদের সাথে একটি সেলফি তোলে আর তারপর সে তার বাসায় ফিরে যায়। ভরতও তার বাসায় চলে যায় আর বাসায় ফিরেই সে ঘুমিয়ে পড়ে। পরদিন ভরতের ঘুম ভাঙলে তার গতকালের সেই কথা মনে পড়ে যায়। সে তখন ওই গুন্ডাদের ডেরায় যায় আর তারপর গতকাল যারা তপস্বিনীকে ডিস্টার্ব করছিল তাদের সবাইকে মারতে শুরু করে। কিন্তু এইভাবে মারলে তো তপস্বিনী দেখতে পারবে না, তাই সে তপস্বিনীকে ভিডিও কল করে আর তারপর ওই গুন্ডাদের আচ্ছা করে ধোলাই করতে থাকে। এই দৃশ্য দেখে তপস্বিনী মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই খুশিতে সেদিন তপস্বিনী ভরতকে নিয়ে সিনেমা হলে একটি ভালো মুভি দেখতে যায়। কিন্তু মুভি যখন প্রায় মাঝপথে, তখন ভরত হঠাৎ তপস্বিনীকে নিয়ে সিনেমা হলের বাইরে বেরিয়ে আসে আর তারপর তাকে নিয়ে এসে বাসার দিকে রওনা দেয়। তপস্বিনী তো এটা বুঝতে পারে না যে ভরতের ঘুমের টাইম এসে গেছে, তাই সে তপস্বিনীকে নিয়ে বাসায় ফিরে যাচ্ছে। রাস্তাতে যেতে যেতে ভরতের ঘুমে চোখ বন্ধ হয়ে আসে আর ঠিক সেই সময় ভরতের স্কুটিটি একজন পুলিশ অফিসারকে ধাক্কা মারে। পুলিশ অফিসার ভরতের উপর খুবই রেগে যায়, তাই সে তপস্বিনী আর ভরতকে থানায় নিয়ে যায়। ভরত মহা বিপদে পড়ে গেছে। একদিকে তার ঘুমের সময় শুরু হয়ে গেছে, অন্যদিকে তপস্বিনী তার সঙ্গেই রয়েছে আর তারপর আবার থানায় পুলিশ ধরে নিয়ে এসেছে। তাই ভরত পুলিশ অফিসারকে বলে, স্যার দোষটা তো আমি করেছি, আপনি প্লিজ তপস্বিনীকে ছেড়ে দিন। পুলিশ অফিসার প্রথমে তপস্বিনীকে ছাড়তে চায় না আর তখন আরেকজন পুলিশ অফিসার তাকে বলে যে কোনো মহিলাকে রাতে থানায় আটকে রাখা আইনত বিরুদ্ধ কাজ, তাই তাকে ছেড়ে দেওয়াই উচিত হবে। এরপর তপস্বিনীকে তারা ছেড়ে দেয় আর তখন তপস্বিনী ভরতকে ছেড়ে যেতে চায় না। ভরত তপস্বিনীকে বলে যে তার বড় ভাই তাকে ঠিক থানা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে, তাই তার জন্য যেন সে চিন্তা না করে, সে যেন এখন বাসায় ফিরে যায়। তপস্বিনী হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বাসায় ফিরে যায়। আর এদিকে ভরতের তো অবস্থা পুরাই খারাপ, তাই তপস্বিনী থানা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পরেই সে পুলিশ অফিসারকে বলে, স্যার লকআপটা কোথায়? পুলিশ অফিসার তাকে লকআপটা দেখিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে ভরত লকআপের ভিতরে গিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। একটু পরে পুলিশ অফিসার রাগে গজগজ করতে করতে ভরতের কাছে যায়। সে পরিকল্পনা করেছে যে সে এখন ভরতকে আচ্ছা করে ধোলাই দিবে, কিন্তু ভরত কোথায়? সে তো এখন আর ইহজগতে নেই। পুলিশ অফিসার ভরতকে ডাকতে থাকে, কিন্তু ভরত ঘুম থেকে ওঠে না। তাই পুলিশ অফিসার তখন রাগে ওই লকআপেই থাকা অন্য আরেকটি আসামিকে ইচ্ছে মতো মারতে থাকে আর একসময় হাঁপিয়ে গিয়ে ভরতের গায়ের উপর মাথা দিয়েই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তপস্বিনী ভরতের মোবাইলে ফোন করে, কিন্তু ফোনটা ধরে একজন পুলিশ অফিসার। তপস্বিনী জিজ্ঞাসা করে যে ভরত কোথায়? পুলিশ অফিসার বলে যে সে কালকে লকআপে ঢোকার পর থেকেই বেহুশ হয়ে রয়েছে, এখনো তার কোনো জ্ঞান আসেনি। তপস্বিনী আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। একটু পরেই তপস্বিনী সাংবাদিকদের নিয়ে থানায় প্রবেশ করে। তারপর পুলিশ অফিসারদের বলে যে আপনারা কি কি টর্চার করেছেন, সত্যি কথা বলুন। পুলিশ অফিসার তো পুরাই অবাক হয়ে যায়, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার তো মাথাই খারাপ হয়ে যায়। আর ঠিক সেই সময় ভরতের বড় ভাই থানায় আসে এবং সে পুলিশ অফিসারকে বলে যে তার ভাইয়ের একটি রোগ রয়েছে, যার কারণে সে প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা ঘুমিয়ে থাকে আর সেই সময় তার কোনো জ্ঞান থাকে না। পুলিশ অফিসার যেন ভরতকে ছেড়ে দেয়। এই কথা শুনে তপস্বিনী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাহলে এতদিন ভরত তার কাছে সবকিছু লুকিয়ে গেছে? এইসব হাজারো প্রশ্ন নিয়ে সে ফিরে যায় তার বাসায় আর ভরতের বড় ভাইয়াও ভরতকে নিয়ে বাসায় ফিরে যায়। বিকেল 4টের সময় ভরতের ঘুম ভাঙলে ভরত তপস্বিনীর কাছে যায়। ভরত তপস্বিনীকে বলে যে সে তাকে হারিয়ে ফেলার ভয়েই এই রোগটি তার কাছে গোপন করে গেছে। তপস্বিনী তখন ভরতকে জানায় যে সে কোনো মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্কে থাকতে চায় না। ভরত তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তপস্বিনী আর কিছুই বুঝতে চায় না। ভরত তখন বাধ্য হয়েই তার বাসায় ফিরে আসে। এরপর তার রুমে তার প্রিয় মানুষদের যেখানে সমস্ত ছবি সে লাগিয়ে রেখেছে সেখান থেকে তপস্বিনীর ছবিটা তুলে ফেলে দেয়। কিন্তু তখনও যদি ভরত জানতো যে তার সাথে কি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে, তাহলে হয়তো এই কষ্টটুকু তার কষ্টই মনে হতো না। এরপর আরো কিছুদিন কেটে যায়। তো একদিন সন্ধ্যাবেলা ভরতের বড় ভাই আর ভাবি একটি কাজের জন্য বাসার বাহিরে গেলে ভরত তার পিচ্চি ভাতিজি ভীরুকে নিয়ে সময় কাটাচ্ছিল। তখন ভীরু তার মা বাবার সাথে
ফোনে কথা বলার জন্য বায়না করতে লাগলে ভরত তার ভাইয়াকে ফোন করে আর তারপর সে ভীরুর কাছে ফোনটি দিয়ে দেয়। ভরতের ভাবি তখন ভীরুর সাথে ফোনে কথা বলতে থাকে। ভীরু তার মাকে বলে যে মা, বাসায় ফেরার সময় আমার জন্য ভালো খাবার নিয়ে আসবে। ভীরুর মা বলে ঠিক আছে সোনা। আর ঠিক সেই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের বাইকের অ্যাক্সিডেন্ট হয়। ভরতের বড় ভাই আর ভাবি মাটিতে লুটিয়ে পড়ে। ভীরু কিছুই বুঝতে পারে না। সে তার আঙ্কেলকে বলে যে আঙ্কেল, ফোনটা কেটে গেছে, বাবা মা হয়তো বাসার কাছাকাছি চলে এসেছে তাই ফোনটা কেটে দিয়েছে। ভরত তখন ফোনটা তার কাছে রেখে ভীরুর সঙ্গে মজার মজার গল্প করছিল। ঠিক এই মুহূর্তে ভরতের ফোনে একটি ফোন আসে। সে জানতে পারে যে তার বড় ভাই আর ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, তারা হসপিটালে রয়েছে। সঙ্গে সঙ্গে সে ভীরুকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। কিন্তু গিয়ে সে যা দেখে তা দেখে তো তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। হসপিটালের দুটি বেডে দুটি নিথর দেহ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে। আর যে দেহ দুটো হচ্ছে তার বড় ভাইয়া আর ভাবির। ভীরু ধীরে ধীরে তার মায়ের কাছে যায়, তার বাবার কাছে যায়, তাদের ডাকতে থাকে, মা, বাবা, তাড়াতাড়ি ওঠো, বাসায় যাবে না, আমার জন্য খাবার কিনে কোথায় লুকিয়ে রেখেছো। ভরত এই দৃশ্য আর সহ্য করতে পারে না। সে তখন তার বড় ভাইয়া আর ভাবিকে ধরে অঝোর নয়নে কান্না করতে থাকে। ভীরু তখন তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে, আঙ্কেল, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? তোমার কান্না দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। ভরত তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে থাকে। এর মাঝেই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। তার ঘুমের সময় এসে উপস্থিত। তাই সে তাড়াতাড়ি ভীরুকে নিয়ে ডক্টরের কাছে যায় এবং ডক্টরকে বলে, স্যার, আমি কি আমার বড় ভাই আর ভাবির মৃতদেহটি নিয়ে যেতে পারি? ডক্টর তখন ভরতকে জানায় যে এটি পুলিশ কেস, তাই এই মৃতদেহ দুটির পোস্টমর্টম হবে। পুলিশ আসবে, সমস্ত প্রসিডিওর কমপ্লিট করার পরে আমরা এই লাশ আপনার হাতে হ্যান্ড ওভার করে দিব। তার আগে এটা পসিবল নয়। ভরত তখন তার সমস্যার কথা ডক্টরের কাছে খুলে বলে। সে বলে যে আমি স্লিপিং বিউটি সিনড্রোম এই রোগে আক্রান্ত। আমার বাসায় আর কেউ নেই, এটা আমার ভাতিজি। ও খুবই ছোট, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে ও সম্পূর্ণ একা হয়ে যাবে। প্লিজ ডক্টর, একটা কিছু ব্যবস্থা করে দিন। কিন্তু ডক্টর তাকে কোনো হেল্পই করতে পারে না। ভরত তখন তার ফোন থেকে তার বন্ধুকে ফোন করে আর তারপর সে তাকে সবকিছু জানিয়ে ভীরুকে শক্ত করে আঁকড়ে ধরে একটি জায়গায় শুয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে সে গভীর ঘুমে তলিয়ে যায়। পরদিন সকালে ভরতের সেই বন্ধু এসে হসপিটালে হাজির হয়। তারা ভীরুকে ঘুম থেকে তোলে, এরপর তাকে অল্প কিছু খাবার খাওয়ায়। এদিকে মৃতদেহ দুটির পোস্টমর্টম এবং সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, তাই তাদের একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। এদিকে ভরত তখনও ঘুমিয়ে আছে, তাই তার বন্ধু ওই অ্যাম্বুলেন্সে দুটি মৃতদেহের মাঝখানে ভরতকেও শুইয়ে দেয়। পরদিন বিকেল 4টের সময় ভরতের যখন ঘুম ভাঙে তখন সে ভীরুকে পাগলের মতো খুঁজতে থাকে। একসময় সে আবিষ্কার করে যে তাদের বাসার এক কোণে ভীরু অচেতন হয়ে পড়ে রয়েছে। ভরত তাড়াতাড়ি ভীরুকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তাকে জানায় যে মেয়েটিকে ঠিকঠাক যত্ন করা হচ্ছে না, তাই সে ডিহাইড্রেশনে ভুগছে। তার প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত এবং সময় মতো তাকে খাবার খাওয়ানো উচিত। কিন্তু কে করবে এসব? ভরত নিজেই তো নিজের কোনো খেয়াল নিতে পারে না। তো এভাবেই আরো কিছুদিন কেটে যায়। ভীরুও প্রতিদিন সকালে উঠে তার বাসার বাইরের দিকে তাকিয়ে থাকে। সবাই স্কুলে যাচ্ছে, কিন্তু তাকে কে স্কুলে দিয়ে আসবে? তখন ভীরুর তার বাবার কথা মনে পড়ে যায়। তার বাবা ভীরুকে সবসময় বলতো যে ভীরু, তুমি হচ্ছে গুড গার্ল, তুমি কোনোদিন স্কুল কামাই করো না, তোমার মতো মেয়ে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। এই কথা মনে পড়তেই ভীরু নিজে নিজেই স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারপর সে তার আঙ্কেলকে বলে, আঙ্কেল, আমি স্কুলে যাচ্ছি। কিন্তু ভরত তা শুনতে পায় না, কারণ ভরত তো ঘুমিয়ে রয়েছে। ভীরু একটি বাসে উঠে পড়ে। এরপর সে অপেক্ষা করতে থাকে যে তার কখন স্কুল আসবে। কিছুক্ষণ পর বাসের কন্ডাক্টর ভীরুকে জিজ্ঞাসা করে যে সে কোথায় নামবে। ভীরু বলে, আঙ্কেল, আমি স্কুলে যাব। এরপর সে তার স্কুলের নামটি বলে। বাসের কন্ডাক্টর তখন বলে যে তুমি ভুল বাসে উঠে পড়েছো, তুমি এখানে নেমে যাও আর তারপর অন্য বাস ধরে স্কুলে চলে যাও। ভীরু তখন বাস থেকে ধীরে ধীরে নেমে যায়, কিন্তু সে তো কোনো রাস্তাই চিনতে পারছে না। কি করবে সে? তাই সে একটি জায়গায় বসে কান্না করতে থাকে। আর ঠিক এই সময় একটি পুলিশের গাড়ি ভীরু দেখতে পায়। ভীরু গুটি গুটি পায় সেই পুলিশের কাছে যায় এবং একজন অফিসারকে সে বলে যে আঙ্কেল, আপনি কি আপনার ফোনটা আমাকে একটু দিবেন? আমি আমার আঙ্কেলকে কল দিব, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। সেই পুলিশ অফিসার তখন ভীরুকে তার ফোনটি দেয়। ভীরু তার আঙ্কেলকে ফোন করে, কিন্তু ভরত তো ঘুমিয়ে রয়েছে, তাই সে ফোন রিসিভ করতে পারে না। তখন সেই পুলিশ অফিসার ভীরুকে বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমার সাথে চলো। তোমার আঙ্কেল যখন দেখবে যে কেউ একজন তাকে ফোন করেছিল, তখন সে নিজের থেকেই ফোন ব্যাক করবে
আর তখন তুমি কথা বলে নিও। ভীরু তখন সেই পুলিশ অফিসারের সঙ্গে থানায় গিয়ে ভরতের ফোনের অপেক্ষা করতে থাকে। একসময় বিকেল 4টে বেজে যায়। ভরত তার ফোনে একটি আননোন নাম্বারের কল এসেছে দেখে সেটি ব্যাক করে। আর তখন পুলিশ অফিসার তাকে বলে যে ভীরু তার কাছে রয়েছে, সে যেন সেই ঠিকানায় গিয়ে ভীরুকে নিয়ে আসে। ভরত থানায় যায় আর তখন ভীরু তার আঙ্কেলকে দেখে তাকে জড়িয়ে ধরে। পুলিশ অফিসার ভরতকে বলে যে আপনি এত কেয়ারলেস কেন? এতটুকু বাচ্চা মেয়েকে কেউ কি রাস্তায় একা একা ছাড়ে? আপনি যেটা করেছেন এটা যেন আর কখনোই রিপিট না হয়। ভরত তখন পুলিশ অফিসারকে বলে, স্যার, যেটা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। এই বলে সে ভীরুকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় ফেরার সময় ভরত ভীরুকে বলে, ভীরু, তুমি স্কুলে যাবে সেটা আমাকে বলতে পারতে, তাহলে আমি তোমাকে আগিয়ে দিয়ে আসতাম। ভীরু তখন ভরতকে বলে, আঙ্কেল, তুমি তো সবসময় ঘুমিয়ে থাকো, আর বাবা আমাকে সবসময় বলতো আমি যেন কখনো স্কুল মিস না করি, তাই তো আমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। ঠিক আছে আঙ্কেল, সরি। কিন্তু ভরতের তো কোনো অধিকার নেই এই সুন্দর ফুটফুটে ফুলের মতো পবিত্র একটা ছোট্ট জীবনকে নষ্ট করে দেওয়ার। তাই পরদিন সে একটি বোর্ডিং স্কুলে গিয়ে ভীরুকে সেই বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করার জন্য সমস্ত বন্দোবস্ত করে আসে। আর তারপর ভীরুকে নিয়ে সে ওই বোর্ডিং স্কুলে যায়। সেখানে যাওয়ার পর ভীরু যখন ভরতকে জিজ্ঞাসা করে যে আঙ্কেল, আমরা এখানে কেন এসেছি, ভরত তখন তাকে বলে যে তুমি এখানে অনেক বন্ধু পাবে, সময় মতো খাবার পাবে, সময় মতো তোমাকে সবাই পড়াশোনাও করিয়ে দিবে, এখানে সবাই তোমার খুব যত্ন নিবে, তাই আমি চাই তুমি আজ থেকে এখানেই থাকবে। ভীরু তখন ভরতকে বলে, আঙ্কেল, আমিও তো তোমার যত্ন নিতে পারি না, তবুও কি আমি তোমাকে কোথাও রেখে এসেছি? আমি তোমাকে রেখে কোথাও যাব না। আমি যদি চলে আসি তাহলে তোমার যত্ন কে নিবে? ভরতের চোখ দুটো পানিতে ভরে ওঠে, কিন্তু তার যে আর কিছুই করার নেই, তাই সে বাধ্য হয়ে ভীরুকে সেখানে রেখে ধীরে ধীরে বাসায় ফিরে আসে। পিছন দিক থেকে ভরতকে ভীরু অনেক ডাকে, তাকে বলে, আঙ্কেল, আমাকে এখানে ছেড়ে রেখে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু ভরত আর পিছন ফিরে তাকায় না। তবে পরদিন ভরতের যখন বিকেল 4টেয় ঘুম ভাঙে, তখন সে হঠাৎই ভীরুর গলার আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে বাসার ছাদে যায় আর গিয়ে দেখে যে তপস্বিনী আর ভীরু। ভরত কিছুই বুঝতে পারে না। তখন তপস্বিনী ভরতকে বলে যে বোর্ডিং স্কুলে ভীরুকে রেখে আসা হয়েছিল, সেই স্কুলে সে বাচ্চাদের হেলথ চেক আপের জন্য গিয়েছিল, আর তখন সে ভীরুকে দেখতে পায় আর ভীরুর মুখে সে সব কথাই শুনতে পায়। আর সেই কারণেই সে ভীরুকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে এসেছে। আর এরপর থেকে তপস্বিনী ভীরু আর ভরতের যত্ন নিতে থাকে। আসলে মেয়েরা তো জন্ম থেকেই মায়ের জাত, তাই ভীরুও চায় তার আঙ্কেলের যত্ন করতে, এদিকে তপস্বিনীও চায় ভীরু আর ভরতের যত্ন নিতে। এরপর থেকে তাদের সময়টা বেশ ভালোই কাটছিল। তারা যখন প্রায় সমস্ত কিছু ভুলতে বসেছে, তখন হঠাৎ একদিন তাদের জীবনে ঘটে যায় একটি মর্মান্তিক কাহিনী। একদিন সন্ধ্যাবেলা তপস্বিনী, ভরত আর ভীরু একটি পার্কে যায়। ভীরুকে বাচ্চাদের একটি খেলনা গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। ভীরুও আজকে খুব খুশি। ভরত আর তপস্বিনীও ভীরুর খুশি দেখে অনেক বেশি খুশি। কিন্তু হঠাৎ করে ভরত লক্ষ্য করে যে ভীরু খেলনা গাড়িতে নেই। সে তখন ভীরুকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু না, সে তো ভীরুকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাহলে ভীরু কোথায় গেল? সে সঙ্গে সঙ্গে তপস্বিনীকে এই খবরটি দেয়। এরপর তারা দুজনে মিলে ভীরুকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা ভীরুকে খুঁজে পায় না। পুলিশের কাছেও কমপ্লেন করে, কিন্তু তারাও ভীরুকে খুঁজে দিতে পারে না। এভাবেই তপস্বিনী আর ভরতের ভীরুকে ছাড়াই তাদের একটা একটা করে অনেকগুলো দিন কেটে যেতে থাকে। তবে ভরত আর তপস্বিনী ভীরুকে খুঁজেই চলেছে। একসময় ভরত সন্ধান পায় যে ঝনা নামে একটি লোক ভীরুকে সেদিন সন্ধ্যায় পার্ক থেকে তুলে নিয়ে গেছে। আর সেই কারণেই ভরত ঝনাকে পাগলের মতো খুঁজতে শুরু করে দেয়। আর তারপর সে ঝনাকে একটি যাত্রাপালার ভিতরে খুঁজে পায়। আর এই দৃশ্যটি মুভির প্রথমে আমাদের দেখানো হয়েছিল। এরপর ভরত আবার বাসায় ফিরে এসে একে একে বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে। আর তখন তারা দেখতে পায় যে ঝনা প্রতি রাতে কোনো না কোনো মেয়েকে তুলে নিয়ে চলে যায়, কিন্তু একসময় তাকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় না। তাই ভরত ঝনা মেয়েদের ওই গাড়িতে করে নিয়ে যেদিকে চলে যায়, সেই রাস্তা ধরে একা একা সামনের দিকে আগাতে থাকে। একসময় সে পৌঁছে যায় ডক্টর প্রকাশের সেই গোপন ডেরায়। ভরত সেখানে পৌঁছানোর পরেই সে নির্জন পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরের বিভিন্ন রুম থেকে সম্মিলিত কণ্ঠে মেয়েদের চিৎকার শুনতে পায়। ভরত তখন সেই রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু তার আগেই সেখানে থাকা ডক্টর প্রকাশের প্রহরীরা
তাকে আটকে ফেলে। তারপর ভরতকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়। কিছুক্ষণের মধ্যেই ডক্টর প্রকাশ সেখানে আসে। সে ভরতকে বলে যে তার বড় ভাইয়া আর ভাবি সেদিন কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি, এটি ছিল একটি পরিকল্পিত খুন। কারণ সেদিন রাতে ডক্টর প্রকাশের এই গোপন ডেরা থেকে একটি মেয়ে পালিয়ে বাইরে চলে যায়। আর ঠিক সেই সময় ভরতের ভাইয়া আর ভাবি ওই রাস্তা দিয়েই বাসায় ফিরছিল। মেয়েটি তাদের কাছে আসে এবং তাদের কাছে অনুরোধ করে যেন তারা তাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কারণ সে ভীষণ বিপদে রয়েছে। ভরতের ভাইয়া তখন মেয়েটিকে তাদের বাইকে তুলে নেয়। মেয়েটি তাদের এক এক করে সমস্ত ঘটনাই বলে দেয়। ডক্টর প্রকাশ তখন পরিকল্পিতভাবে একটি অ্যাম্বুলেন্স সেখানে পাঠায় এবং ইচ্ছে করেই ভরতের ভাইয়া অর্থাৎ রমেশের গাড়িতে ধাক্কা মারে। আর তারপর তারা মাটিতে লুটিয়ে পড়ে। তারা মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পর প্রকাশ ধীরে ধীরে তাদের কাছে আসে এবং তাদের মাথায় একটি বেলচা দিয়ে আঘাত করতে থাকে। আর সেই কারণেই তাদের মৃত্যু হয়। আর ওই মেয়েটিকে প্রকাশ আবার তুলে সেই গোপন ডেরায় নিয়ে যায়। এই কথা শুনে ভরত আর স্থির থাকতে পারে না। সে ক্ষিপ্র বাঘের মতো লাফিয়ে ওঠে আর তারপর একে একে সেখানে থাকা প্রকাশের সমস্ত লোককে সে মেরে ফেলে। সবশেষে সে প্রকাশকেও মেরে ফেলে। আর এই সব দৃশ্য আড়াল থেকে ঝনা দেখতে থাকে, কারণ সে তো ভীরুকে এখানেই একটা রুমে আটকে রেখেছে। তার ভীরুকে খুব পছন্দ হয়েছে, তাই সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের হাতে ভীরুকে বড় করবে। এরপর ভীরু যখন বিয়ের উপযুক্ত হবে তখন সে তাকে বিয়ে করবে। অন্যদিকে সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে আটকে থাকা সেই মেয়েগুলো বুঝে যায় যে তাদের আর কেউ আটকে রাখতে পারবে না। তাই একে একে তারা সবাই তাদের রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং যে সমস্ত রুমগুলির দরজা বাইরে থেকে আটকানো রয়েছে সেই সমস্ত রুমের দরজা তারা খুলে দেয়। এর মাঝেই ভরতের হাতের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। তার ঘুমের টাইম এসে আবার উপস্থিত হয়েছে। এদিকে ভীরুও দরজা খোলা পেয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে সে ভরতকে দেখতে পায়, কিন্তু ভরত তো তখন ঘুমের কোলে ধীরে ধীরে ঢলে পড়েছে। নিস্তেজ হয়ে আসছে তার সারা শরীর। ভীরু ভরতকে দেখে বলতে থাকে, আঙ্কেল তুমি এসেছো। আর ভীরুর গলার আওয়াজ শুনে ভরত যেন 440 ভোল্টের ঝটকা খায়। সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়, আর সেই মুহূর্তে ঝনা ভীরুর কাছে দৌড়ে যেতে লাগলে পাশে পড়ে থাকা রিভলভার দিয়ে ভরত ঝনার বুক ঝাঁঝরা করে দেয়। এরপর ভীরু ধীরে ধীরে ভরতের কাছে আসে। ভরত তাকে তার বুকে আঁকড়ে ধরে বসে থাকে। আর তারপর তারা আবার বাসায় ফিরে যায় এবং শুরু হয় একটি নতুন জীবন, যেখানে রয়েছে ভরত, তপস্বিনী এবং ভীরু। জীবন যেটা সবার একই সরলরেখায় চলে না। কেউ জন্মানোর পর থেকেই স্ট্রাগল করা শুরু করে, আবার কেউ জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়ার পরেও তার চাহিদা, তার ক্ষুধা কিছুতেই মেটে না। তাই সেই মানুষটি হয়ে ওঠে পশুর থেকেও নিকৃষ্ট মানের জীব, যাকে দেখতে তো মানুষের মতোই, কিন্তু ভিতরে কোনো মনুষ্যত্বই নেই। আর যার জলজান্ত প্রমাণ হচ্ছে ডক্টর প্রকাশ। তবে একদিন সবারই পাপের শাস্তি পেতে হবে। এমন কোনো কথা নেই যে সৃষ্টিকর্তা নিজের হাতেই সেই পাপের শাস্তি দিবে। এমন অনেক সময় আছে যখন পাপের ঘোড়া সম্পূর্ণ পূর্ণ হয়ে যায়, তখন সৃষ্টিকর্তা মানুষের ভিতর প্রবেশ করে আর তারপর সেই মানুষের দ্বারাই সেই পাপীর বিনাশ ঘটায়। আরে ভাই, ভিডিও দেখে কোথায় যাচ্ছেন? লাইক কি দিয়েছেন? কেউ লাইক দিক বা না দিক, আপনি প্লিজ অন্তত একটি লাইক দিয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই আসছি আবার নতুন অথবা পুরানো কোনো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।